পেপারটাতে সই করে দে শ্রীজা। শরৎ ভাইয়ের কথাগুলো আমার কর্ণপথে পৌঁছানো মাত্রই চমকে তার দিকে তাকালাম আমি। সাদামাটা একটা কাগজ তার হাতে। কাগজটার মাঝে আছে অজস্র ছোট ছোট শব্দমালা, তবে তা নিয়মাইন মাফিক। কাগজটাকে ভালো করে লক্ষ্য করা মাত্রই বুঝতে পারলাম শরৎ ভাই কোনো সাধারণ কাগজ বা পেপারের কথা বলছেন না। পেপার শব্দটার আগে ডিভোর্স কথাটা উল্লেখ করেননি তিনি, হয়তোবা তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই। কাগজটাকে ভালো করে পর্যবেক্ষণ শেষে অশ্রুসিক্ত চোখে শরৎ ভাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম আমি, কিন্তু তিনি সেই দৃষ্টির আড়ালে থাকা কান্নাকে দেখতে পাননি। মনে একটা কৌতূহল জেগেছে, এই কৌতূহলে ভয় দুঃখ দুটোই আছে। ডান হাতের আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করে শরৎ ভাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম, এটা তো ডিভোর্স পেপার শরৎ ভাই। শরৎ ভাইয়ের খিটখিটে মেজাজ আর বিরক্ত ভরা চাহনি। এটা যে ডিভোর্স পেপার তা তো আমিও দেখতে পাচ্ছি, নে এবার ফটাফট সই করে দিয়ে এটাতে। শরৎ ভাইয়ের কথায় হৃৎপিণ্ডটাই যেন কেঁপে উঠল আমার। যা ভয় করছিলাম তাই হলো। যে ভয়ের কারণে নিজের বাড়ি ছেড়ে হোস্টেলে এসে থাকছি, সে ভয়ে এসে ঘিরে ধরল আমাকে। মানুষটার হৃদয়ে কখনো আমার জন্য কোনো ভালোবাসা বা কোনো প্রকার অনুভূতি ছিল না। সময়ের অপচয় না করে আমি শরৎ ভাইকে প্রশ্ন করলাম, কেন সই করব শরৎ ভাই? আমার কাছ থেকে এমন অর্থহীন কথা যেন আশা করেননি তিনি। তার রাগ এবার প্রবল গতিতে বেড়ে গিয়েছে। এতক্ষণ শান্ত সুরে কথা বললেও এবার তিনি কিছুটা উচ্চস্বরে রাগী কণ্ঠে বলে উঠলেন, কেন সই করবি মানে? তুই 2 বছরের ছোট বাচ্চা এমন অর্থহীন প্রশ্ন করছিস? শ্রীজা, তুই খুব ভালো করে জানিস আমার আর অনুর সম্পর্কের কথাটা, আর অনুর ছোট বোন হওয়ার সুবাদে শুরু থেকে এখন পর্যন্ত সবটাই তোর খুব ভালো করে জানা। এত কিছু জানার পরও তোর মুখে এমন ফালতু প্রশ্ন কখনোই মানায় না। হালকা হাসলাম আমি। লোকটার স্ত্রী হওয়া সত্ত্বেও কোনো অধিকারই নেই আমার তার প্রতি। সম্পর্কটার নাম আছে ঠিকই, তবে তাতে কোনো রকম অনুভূতি নেই। যা আছে সবটাই তিক্ততা আর বিরক্ততার। শরৎ ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি ভেজা গলায় বিড়বিড় করে বলে উঠলাম, তার ছোট বোন হওয়াটাই তো আমার সবচেয়ে বড় ভুল ছিল শরৎ ভাই। কিছু বললি? আমি কথা ঘোরানোর জন্যে বলে উঠলাম, না মানে ডিভোর্স পেপার তৈরি করতে তো কমপক্ষে 6 মাসের প্রয়োজন হয়। আমার কথা শুনে হাসলেন শরৎ ভাই, তবে তার হাসির মানেটা ভালো করে ধরতে পারলাম না আমি। তোর বয়স কত? শরৎ ভাইয়ের এমন প্রশ্নের উত্তর দিতে একটু হিমশিম খেলাম আমি। আমার বয়সটা শরৎ ভাইয়ের খুব ভালো করেই জানা, তবুও প্রশ্ন করাতে উত্তর তো দিতেই হয়। মাথা নিচু করে বললাম, 21 চলছে। আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কত বছর পূর্বে? প্রায় 50 বছরেরও বেশি হবে। এই 50 বছরে দেশের কিছু উন্নতি হয়েছে নাকি তাও হয়নি? উন্নতি হবে না কেন? আমরা তো এখন উন্নয়নের পথেই। 50 বছরেরও বেশি সময়ের মধ্যে দেশে যেমন উন্নতির হার বেড়েছে, তার থেকে 4 গুণ বেশি বেড়েছে দুর্নীতির হার। আর সেই দুর্নীতির কুফলেই আমি 6 মাসের জায়গায় 2 মাসের মধ্যে ডিভোর্স পেপার তৈরি করেছি। আর কোনো কনফিউশন? ঘাড় নেড়ে না বোধক ইশারা করলাম আমি। কিছুক্ষণের ব্যবধানে শরৎ ভাই আমার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিলেন, আর তার জিন্সের পকেট থেকে কালো রঙের একটা জেল পেন বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম শরৎ ভাই অপেক্ষা করছেন কখন আমার সই করা শেষ হবে। আমি কলম হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম মাঠের এক প্রান্তে। গ্রীষ্মের মাঝামাঝি সময় ঠান্ডা হিমেল হাওয়া বয়ে চলছে চারপাশে। আকাশে মেঘ ডাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কাছ থেকে বেশ কিছুটা দূরে মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে আমি আর শরৎ ভাই। ছাত্রী হলের বারান্দায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে হৃদা, সুরভি, নূপুর। হয়তো বা এতক্ষণে হল থেকে বেরিয়ে পড়েছে আমাকে খোঁজার জন্য। এখানকার মাঠ বিশাল, এক স্থান থেকে অন্য স্থানে রিক্সা দিয়েও যাতায়াত করার প্রয়োজন হয়। আমি পায়ের কাছে থাকা গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতাগুলোর দিকে তাকিয়ে আছি, কিছু একটা নিশ্চিত হবার চেষ্টা করছি। হঠাৎ কিছু একটা অনুভব করতেই পেপারটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম আমি জানি শরৎ ভাই এখন এতটুকুও অবাক হয়নি, তবে তার রাগ যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তাও আমার অজানা নয়। হুট করে আমার হাত ধরলেন শরৎ ভাই। সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে আলাদা একটা শিহরণ বয়ে গেল। মুহূর্তে ঝুম বৃষ্টি নামতে লাগলো, তবুও আমার হাত ছাড়লেন না শরৎ ভাই, বরং আরও শক্ত করে ধরলেন আমার হাত। দাঁতের দাঁত চেপে প্রশ্ন করলেন, পেপারটা ছিঁড়লি কেন? আমি মনে মনে ভয় পেলেও সামনাসামনি তা প্রকাশ করলাম না, উল্টো বলে উঠলাম, কারণ আমি আপনাকে ভালোবাসি শরৎ ভাই। শরৎ ভাইয়ের মুখের রং বদলে গেল। তার চেহারায় দেখা দিল সেই আগের রাগ আর বিরক্তিতে ভরা চাহনি। উনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আবার সেই একই কথা বলছিস তুই? ভালোবাসি কি হাতের মুড়ির মোয়া যে বললেই হয়ে যাবে? আমি পাল্টা উত্তর দিলাম, আমিও তো তাই বলছি। ভালোবাসি কি মুড়ির মোয়া নাকি যে বললেই শেষ হয়ে যাবে বা অপ্রকাশিত থেকে যাবে? শরৎ ভাই এবার নিজেকে শান্ত করার জন্য ঠান্ডা সুরে বলে উঠলেন, তুই কি আমাকে রাগাবার জন্য এসব করছিস শ্রীজা?
হুম বলেই মুখ মুছতে লাগলেন তিনি। এই বৃষ্টিতে অযথা এভাবে মুখ মোছার কোনো মানে দেখলাম না আমি। অনেকটা রাগ হলো আমার তার প্রতি। একে তো ডিভোর্স পেপার নিয়ে এসেছে, এরপর আবার এই বৃষ্টিতে সর্দি লাগিয়ে ছেড়েছে, সাথে আমাকে বৃষ্টিতে ভেজাচ্ছে। আমি কপট রাগ দেখিয়ে বলে উঠলাম, হয়ে গেল তো, সর্দিটা লাগিয়ে ছাড়লেন তাই না? এখন আপনার সাথে সাথে আমাকেও এই বৃষ্টিতে ভিজতে হলো। এবার আমারও সর্দি হবে। বলি, আপনাকে দেখবার জন্য তো মামুনি আছে, আমাকে এই হোস্টেলের ভেতর এসে কে দেখে যাবে? বিরক্তিতে ভরা চাহনি শরৎ ভাইয়ের। রাগে গাল দুটো লাল হয়ে গিয়েছে। এখন কিছু বলতেও পারছেন না। আমার ওনার অবস্থা দেখে হাসতে মন চাইলেও হাসলাম না আমি। নিজেকে যথাসম্ভব সংযত করে বলে উঠলাম, অনেক হিরোগিরি হয়েছে, এবার দয়া করে আপনার হিরোগিরি বন্ধ করে দ্রুত বাড়িতে যান। নিশ্চয়ই মামনি চিন্তা করছে। মানুষটাকে চিন্তা ছাড়া আর কিছু তো দিতে পারেন না আপনি। পারলে শপিং মলে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবেন। এখন তো শুধু সর্দি বাঁধিয়েছেন, এরপর জ্বর বাঁধাবেন। দ্রুত যান। এত দেরি করলে এই ঝড় বাদলের দিনে এমন ভেজা কাপড়ে কোনো ট্যাক্স ক্যাব আপনাকে লিফট দেবে না। শরৎ ভাই আর কিছু বলার আগেই ছাত্রী হলের উদ্দেশ্যে দৌড়ে গেলাম আমি। রাগ বিরক্তি মিশ্রিত অনুভূতি অনুভব করতেই হাত মুট করে নিল শরৎ ভাই। কপালে এসে পড়া ভেজা চুলগুলোকে ঝাড়তে ঝাড়তে সামনের দিকে এগিয়ে গেলেন শরৎ ভাই। হুট করে আমার মুখে লেগে থাকা হাসিটা উধাও হয়ে গেল। চোখে মুখে এসে হানা দিল কান্নারাশি আর শরৎ ভাইকে হারানোর ভয়। হুট করে মনে পড়ে গেল আজ থেকে ঠিক 2 মাস আগে ঘটে যাওয়া ঘটনা। শীতের মৌসুম, আকাশের রং ধূসর, হালকা মেঘও ডাকছে, আকাশে ঝিরিঝিরি বৃষ্টি। নিজের ঘরে বসে এফবি স্ক্রল করছিলাম আমি। হঠাৎ পাশের ঘর থেকে আম্মু বেরিয়ে এসে আমাকে একটা বেগুনি রঙের শাড়ি দেখিয়ে বলল, দেখ তো সৃজা, শাড়িটা কেমন? আমি তখনও ঠিক বুঝে উঠতে পারলাম না আম্মু হুট করে কেন এসব শাড়িটারি দেখাচ্ছে আমায়। তবুও কথার উত্তরে বলে উঠলাম, ভালোই তো, খারাপ না। আম্মু আরও একটু এগিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে মিনমিনে সুরে বলে উঠলেন, এই শোন না। আমি ফোনটা অফ করে রাখলাম। অতঃপর আম্মুর দিকে তাকিয়ে মনোযোগ স্থির করলাম। আম্মু আবার বলে উঠলেন, এই শাড়িটা অনুর হলুদের দিন অনু পরলে ওকে কেমন দেখাবে রে? ভালোই তো লাগবে, কিন্তু হলুদের দিন বেগুনি রঙের শাড়ি, বিষয়টা একটু কেমন না? তার উপর আপুর বিয়েরও তো অনেক দেরি, এখনও বিয়ে ঠিকই হয়নি, আর তুমি এসব নিয়ে পড়ে গেলে? আম্মু কিছু একটা মনে করে বলে উঠলেন, ওহ, তোকে তো বলতে ভুলেই গিয়েছিলাম। কাল রাতে তোর শরৎ ভাইয়ের মা মানে তোর মামনির সাথে কথা হয়েছিল আমার। তোর বাবাও ছিল সাথে। ওরা বলছে সামনের মাসের প্রথম শুক্রবারেই নাকি বিয়ের ডেট ফেলবে। কাজ তো আর কম না। একটা বিয়ের কাজ মুখে বলতে যতটা সোজা করে দেখানোটা তার চেয়ে 1000 গুণ কঠিন। অনুদির বিয়ে শরৎ ভাইয়ের সাথে, তাও আবার সামনের মাসে, কথাটা ঠিক হজম করতে পারলাম না আমি। কোথাও একটা গিয়ে লাগছে আমার। শরৎ ভাইয়ের প্রতি আমার মনের কোথাও কিছু একটা আছে, তা আমি জানি। কিন্তু নিজের বড় বোনের প্রেমিককে ভালোবেসে ফেলা বা ভালো লাগা যে ঘোর অন্যায়। এই অন্যায় শাস্তি আমি প্রতি মুহূর্তেই ভোগ করছি। তাছাড়া অনুদি আর শরৎ ভাইয়ের সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে তার জ্বলন্ত প্রমাণ আমি। তাদের কথা বলার সময় দরজা পাহারা দেয়া, একজনের উপহার আরেকজনের কাছে পৌঁছে দেয়া, তাদের কথার আদান প্রদান সবটাই আমাকে দিয়ে। এক কথায় বলতে গেলে তাদের প্রেমের ডাকপিয়ন ছিলাম আমি। কিন্তু তাদের এই গল্প শেষ হতে না হতেই আমার একপাক্ষিক কিছু তুচ্ছ অনুভূতিকে ঘিরে একটা নতুন গল্প শুরু হলো। নামটা আমার আজও অজানা। একদিন হুট করেই তাদের সম্পর্কের কথাটা জানাজানি হয়ে গেল। একদিন অনুদি ভার্সিটি শেষ করে শরৎ ভাইয়ের সাথে শপিং মলে ঘোরাঘুরি করতে গিয়েছিল। সেই দিন তাদের দুজনকে হুট করে আব্বুর চোখে পড়ে যায়। পরে বিষয়টা নিয়ে হালকা তদন্ত করার পরই নিশ্চিত হন তিনি, শরৎ ভাই ছেলে ভালো, বাবা মায়ের একমাত্র ছেলে তিনি, পরিবারের অবস্থানও ভালো। একমাত্র ছেলে হয় ব্যারিস্টারি নিয়ে পড়ছেন তিনি। শরৎ ভাই ছেলে হিসেবে দেখতে যেমন, ভালো চরিত্রও তেমন। একজন ভালো পাত্রর আর কি চাই? রাজি হয়ে গিয়েছিল পুরো পরিবারও। কিন্তু আমার মনের কোথাও কোনো কিন্তু ছিল। হয়তোবা আমিই রাজি ছিলাম না। হুট করে যখন আজ জানতে পারলাম বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, তখন হালকা হাসলাম আমি। আমাকে হাসতে দেখে আম্মু বলে উঠল, কী রে, হাসছিস কেন? ভাবছি অনুদি আর শরৎ ভাইকে কত সুন্দর মানাবে। দুজনকে দেখলে মনটা শান্তিতে ভরপুর হয়ে যায়। আমার মিথ্যে আশ্বাসের কথা শুনে আম্মু বোধহয় খুশি হলো। হ্যাঁ রে, ঠিকই বলছিস, দুজনকে দেখে মনটা জুড়িয়ে যায় একেবারে। শরৎ কিন্তু পাত্র। আর কিছু বলার আগেই পাশের ঘর থেকে আব্বুর হাঁক এলো। আম্মুকে ডাকছেন তিনি। শাড়িটা আমার ঘরে রেখেই পাশের ঘরে চলে গেল আম্মু। আমি শাড়িটার দিকে তাকালাম। চোখটা কেমন ঝাপসা হয়ে আসছে, শাড়িটা কেমন ঘোলা ঘোলা দেখতে লাগছে। শ্বাস নিতে পারছি না। গলা কেমন একটা ব্যথা অনুভব করলাম আমি। দম বন্ধ হয়ে আসছে। দ্রুত পায়ে খাট থেকে নেমে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালাম আমি।
বেসিনের সামনে থাকা আয়নাটাতে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। চোখের চারপাশটা অতিরিক্ত পানি দিয়ে ভরপুর, কেমন যেন লাল হয়ে গিয়েছে। ট্যাপটা ছেড়ে দিয়ে মুখে পানি দিতে লাগলাম। চোখ মুখ মুছে দরজা আটকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি বড্ড ক্লান্ত, মানসিকভাবে অনেক ক্লান্ত। এবার একটু বিশ্রামের প্রয়োজন। কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙল। মামুনি আর মামা এসেছে, ঘরের টুকটাক কাজে হেল্প করছি আমি। হুট করে আম্মু বলল, সৃজা। বলো আম্মু। ছাদে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, নিয়ে আয় তো মা। আচ্ছা যাচ্ছি বলেই ঘর থেকে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ছাদে গিয়ে আবিষ্কার করলাম শরৎ ভাই আর অনুদিকে। প্রথমে মনের ভুল ভাবলেও পরে শরৎ ভাই নিজেই আমাকে ডেকে আমার ভুল ভাঙিয়ে দিলেন। শরৎ ভাইয়ের কথায় সাড়া দিলাম না আমি। হুট করেই আমার মন কেমন করে উঠল, চোখের চারিপাশ পানি দিয়ে ভরে গেল। মুখ চেপে দৌড়ে ঘরে চলে এলাম আমি। আমাকে এভাবে দৌড়ে আসতে দেখে আম্মু বলে উঠল, কী রে সৃজা, এমন করছিস কেন, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। ঘরের দরজা আটকে দিয়ে ওপাশ থেকে বললাম, না আম্মু, মাথাটা হালকা ব্যথা করছে, তেমন কিছু না। আম্মু সন্দেহ নিয়ে বলে উঠল, মাথা ব্যথা করলে কেউ মুখ চেপে দৌড়ে ঘরে আসে না সৃজা, কি হয়েছে বলো আমাকে। হুট করে রাগ উঠে গেল আমার। আমি রাগী গলায় বলে উঠলাম, বলছি না মাথা ব্যথা করছে, এমন চেঁচামেচি করছো কেন তুমি? বিরক্ত করো না, যাও এখন। আমার কথায় নিরাশ হলেন আম্মু। পাশের ঘরে মামা মামুনি রয়েছেন, তাদের সামনে সিন ক্রিয়েট করাটা নিশ্চয়ই বোকামি ছাড়া কিছুই না। তাই ভেবে আম্মুর চিন্তা নিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি বেলকনিতে চলে গেলাম। কালো রঙের গ্রিলগুলোকে 2 হাত দিয়ে ধরলাম। আকাশের দিকে তাকিয়ে রইলাম আমি। নীল আকাশ, কোথায় তার শুরু কোথায় তার শেষ কেউ তা জানে না। শীতের সময় তাই আকাশে নানা রঙের পাখি উড়ে চলছে, হালকা বাতাস বয়ে চলেছে। বেলকনিতে হালকা পাতলা গাছ আছে, আমার ফুল গাছই বেশি। সাদা রঙের বেলি ফুল গাছ, কিছু গোলাপ গাছ, জবা গাছও অনেক গাছই আছে। আমার প্রিয় ফুল গোলাপ। সচরাচর আমি গাছ থেকে ফুল ছিঁড়ি না, কিন্তু আজ কেন যেন সব তছনছ করে দিতে মন চাইছে। তাই জবা ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে তার পাপড়ি আলাদা করতে লাগলাম আমি। নিশ্চয়ভাবে নিজের রাগকে দমন করছি, এছাড়া হয়তোবা কোনো উপায় নেই আমার। হুট করে কেউ দরজা ধাক্কাতে লাগলো। ধাক্কার পরিমাণটা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। তাই বিরক্তি নিয়ে দরজা খুলে দিলাম আমি। আমার সামনে অনুদি দাঁড়িয়ে আছে। আমি বিরক্তি নিয়ে কিছু বলার আগেই অনুদির প্রশ্ন, কী রে, তুই এভাবে চলে এলি কেন তখন? কিভাবে চলে এলাম? ছাদ থেকে ওভাবে দৌড়ে এলি কেন? তোর শরৎ ভাই যে তোকে তখন ডাকলো, তার কথার উত্তর দিলি না তুই? বড়দের মান্য করতে ভুলে গিয়েছিস? দেখ দি, মাথাটা এমনি ব্যথা হয়ে আছে তখন থেকে। এর ওপর তুই আমার সাথে তোর ঘ্যানঘ্যানানি শুরু করিস না। দয়া করে এখন চুপ কর, পরে শুনবো সব। আমার কথা যেন দি আরও রেগে গেল। তবুও কিছু না বলে হনহন করে বেলকনির দিকে এগিয়ে গেল দি। বেলকনিতে কিছু একটা দেখে দি যেন আরও রেগে গেল। হালকা চিৎকারের সুরে আমার নাম ধরে ডাকলো, সৃজা। একটা দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে এগিয়ে গেলাম আমি। এখন দি কী বলবে তা আমার খুব ভালো করে জানা। চুপচাপ কোনো কথা না বাড়িয়ে বেলকনির দিকে এগিয়ে গেলাম আমি। দি একটু এগিয়ে এসে কপট রাগ দেখিয়ে বলল, আমার জবা ফুল গাছের এই অবস্থা কে করেছে সৃজা? দির চোখে মুখে রাগ স্পষ্ট। দি দাঁতে দাঁত চেপে আমাকে কথাগুলো বলল। আমাকে কিছু বলতে না দেখে দি আবার বলে উঠল, উত্তর দিচ্ছিস না কেন? তুই জানিস না মিহাদ এটা আমাকে গিফট করেছিল? ওর দেওয়া শেষ স্মৃতি ছিল এটি। দির চোখে আমি স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি। মিহাদ ভাই দির কলেজ ফ্রেন্ড ছিল। ভার্সিটিতে উঠেই তিনি ইংল্যান্ডে পাড়ি জমান পড়াশোনার ক্ষেত্রে। দি আর মিহাদ ভাই ভালো বন্ধু। দির জবা ফুল খুব প্রিয়, তাই মিহাদ ভাই চলে যাওয়ার আগে দিকে এই জবা ফুল গাছই উপহার দিয়ে যান। বিষয়টা একটু কেমন হলেও অনেক সুন্দর। আমি দির দিকে তাকিয়ে বলে উঠলাম, উফ দি, আমি শুধু ফুল ছিঁড়েছি, গাছ তো আর ছিঁড়িনি। একটা সামান্য গাছ নিয়ে এত আধিক্যতার কি আছে বুঝলাম না। ঘরে আর টিভি রাখা যাবে না, ঘরটাকে স্টার জলসার নাট্যশালা বানিয়ে ফেলেছিস তোরা। আমার এমন লাগাম ছাড়া কথা শুনে যেন রাগ উপচে পড়ছে দির। দি কঠিন সুরে বলে উঠল, নাট্যশালা না ছাই, সব সময় আমার প্রিয় জিনিসের ওপর নজর পড়ে তোর? দি আর কিছু বলার আগেই দির ফোন বেজে উঠল। খাটের পাশে থাকা টেবিলের ওপর থেকে দি ফোনটা তার হাতে নিয়ে নিল। ফোনের স্ক্রিনে মিহাদ নামটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি একবার দির দিকে তাকালাম। দি আমার দিকে একবার তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। পরে ফোনটা রিসিভ করে বেলকনির অনেকটা ভেতরে চলে গেল। আমি বাইরে বের হয়ে এলাম। আমি জানি দি এখন প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো কথা বলবে। কলেজ লাইফে দি আর মিহাদ ভাই বেস্ট ফ্রেন্ড ছিল। যখন দি ভার্সিটিতে ওঠে তখন মিহাদ ভাই চলে যায়, আর তখন থেকেই শরৎ ভাইয়ের সাথে দির চলাফেরা শুরু হয়, যা ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে। অতঃপর তার পরিণতি আজই। শরৎ ভাই সহ মামনি আর মামা ওরা সকলে চলে গিয়েছে এতক্ষণে।
একটা মাস কিভাবে কেটে গিয়েছে বুঝলামই না। আজ আমার একমাত্র দির বিয়ে। পরনে লাল শাড়ি, ভারী ভারী গহনা, বাড়ির নানান কাজে দৌড়ে চলেছি আমি। দির পরে ঘরের একমাত্র সন্তান আমি, তাই দায়িত্বটা একটু বেশি। মুখে কৃত্রিম হাসি লাগিয়ে মনে একরাশ কান্না অভিমান চাপিয়ে নানান কাজে দৌড়ে চলেছি। জীবন এমনই, আপনি যা চাইবেন, খুব করে চাইবেন, তা আপনার থেকে দূরে চলে যাবে। নিয়তি সত্যিই নিষ্ঠুর। তবে জীবন তখনই সুন্দর যখন আপনি জীবনের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। আজ রাতটা শরৎ ভাই আর অনুদি এই বাড়িতেই কাটাবেন, তাই তাদের ঘর গোছানোর দায়িত্বটা আমার কাঁধেই পড়ল। সাথে অবশ্য 2-3 জন কাজিন আছে। নানান হাসি তামাশায় ঘরদোর গোছাতে লাগলাম আমি। হুট করে কেউ জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। আমার ফুফাতো বোন ইমা দরজা খোলার পরপরেই আম্মু দৌড়ে এলেন আমার কাছে। আম্মুর চোখে ভয়ানক ভীতি দেখতে পাচ্ছি আমি, মুখটা ঘেমে একাকার। আম্মু আমার দিকে একবার তাকিয়ে আমার হাতের কোণে হালকা জোরে চেপে ধরলেন। হাত টেনে ঘর থেকে নিয়ে গেলেন পাশের ঘরে। আম্মুর টানা হেঁচড়ার কারণে আমার গোলাপি রঙের লেহেঙ্গাটার ওড়নাটা দরজার সাথে ফেঁসে গিয়ে হালকা ছিঁড়ে গেল। তবুও সেদিকে খেয়াল করলেন না তিনি। আমি ব্যথিত সুরে বলে উঠলাম, উফ আম্মু, কি করছো? লাগছে আমার, ছাড়ো। আম্মু আমার কথা যেন শুনলই না। আমাকে পাশের ঘরে এনে একটা সোফায় বসিয়ে দিলেন। পাশেই মামনি বসা ছিল। মামনি লেহেঙ্গার ওড়নাটা আমার মাথায় তুলে দিলেন। আমার কেন যেন হুট করে কান্না পেল। আমি কান্না জড়িত কণ্ঠে বলে উঠলাম, কি হয়েছে মামনি? সবাই এমন চুপচাপ কেন? আম্মুর কি হয়েছে? এমন টানাটানি করছে কেন আমার সাথে? মামনি কিছু বলার আগেই আমার দুঃসম্পর্কের এক ভাগ্নি ফিসফিস করে বলে উঠল, আরে সৃজা খালামণি, তুমি জানো না? অনু খালামণি তো পালিয়েছে। খালামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আরও কিছু বলতেই যাবে তার আগে ওর মা ওর দিকে চোখ গরম দিয়ে তাকালো। সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে ফেলল। ওর মায়ের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। ওর কথা শুনে যেন আমি এবার আকাশ থেকে পড়লাম। দি পালিয়েছে কথাটা যেন আমার কানে বারবার বাজছে। আর কিছু ভাবতে পারছিলাম না আমি। প্রায় 3 বছরের রিলেশন দির শরৎ ভাইয়ের সাথে। দি তাহলে পালাতে যাবে কেন? শরৎ ভাই কি জানে? আর আমাকে এখন দির জায়গায় বসানোর মানে কি তাহলে? না, আর ভাবতে পারছি না আমি। সবটা এত দ্রুত কিভাবে ঘটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর কাজী টাইপের একটা লোক এলো। পর্দার আড়ালে একটা চেয়ারে বসলো সে। আমার হঠাৎ ভয় হতে লাগলো। কি ঘটছে আমার সাথে? সব কিছু এত দ্রুত ঘটছে, আমি কিছু করে উঠতে পারছি না। আম্মু পাশের ঘর থেকে এসে আমার পাশে এসে বসলেন। আমি কান্নামাখা চোখে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, কি হচ্ছে এসব আমার সাথে? কি করছো তোমরা? আম্মু আমার পাশে আরেকটু ঘেঁষে বসলেন। বলে উঠলেন, যা হচ্ছে দয়া করে সবটা মেনে নে মা। অন্তত পক্ষে তোর মা বাবার মান সম্মানের দিকে তাকিয়ে হলেও মেনে নে। সেদিন মায়ের চোখে স্পষ্ট সম্মানের ভয় দেখেছিলাম আমি। মা বাবার সম্মানের কথা ভেবে সবটা মেনে নিয়েছিলাম। তবে শরৎ ভাইকে কখন এভাবে নিজের করে চাইনি আমি। চৈত্র বৈশাখের মাঝামাঝি সময়, বসন্ত চলে গিয়ে গ্রীষ্ম এসেছে। গ্রীষ্ম মানে প্রখর রোদ। গাছে গাছে আম কাঁঠাল সহ কত শত ফল। গ্রীষ্মকে চেনার অপর উপায় হচ্ছে বৃষ্টি। গ্রীষ্ম বৃষ্টির জুটিটা যেমন সকলে চেনা, তেমন দারুণও বটে। গ্রীষ্মের প্রখর রোদে যখন ধারায় হাহাকার নামে, বিধাতার অপরূপ মহিমাময় বৃষ্টির বর্ষণ ঘটে। সাদা রঙের তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম আমি। চুল বেয়ে বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। সবুজ রঙের জামাটা গায়ের সাথে লেপটে গিয়েছে। চুলগুলো মুছতে মুছতে আমার জন্য বরাদ্দকৃত খাটটার উপর বসলাম আমি। সাথে সাথেই অস্বাভাবিকভাবে হাঁচিয়ে দিয়ে উঠলাম। শরৎ ভাইয়ের সাথে সাথে আমাকে ওইভাবে বৃষ্টিতে ভিজতে হলো। এখন এই লোকটার সাথে সাথে আমাকেও সর্দির জ্বালা যন্ত্রণা ভুগতে হবে। ঝামেলার শেষ নেই বললেই চলে। বিরক্তি সহকারে তোয়ালেটা খাটের পাশে থাকা আলনাটার উপর ছুঁড়ে ফেললাম। আমরা সচরাচর ছাত্র বা ছাত্রী হলগুলোকে যত সুন্দর মনে করি, সেগুলো ততটাও সুন্দর হয় না। এতগুলো মেয়ে গাদাগাদি অবস্থা একেবারে, ভাবতেই কেমন মাথা ব্যথা করে ওঠে। ভেবেছিলাম এই ভার্সিটি লাইফে এসে একটু চিল করব, কিন্তু এই পড়াশোনার চাপ আর শরৎ ভাইয়ের প্যারা আমাকে আর শান্তিতে থাকতে দিল কই। হুট করে কোথা থেকে যেন হৃদা আর আঁচল দৌড়ে এলো। আঁচল তো আমাকে একেবারে ঝাপটে ধরলো। ওদের এমন কাণ্ডে বোকা বনে গেলাম আমি। হুট করে এভাবে দৌড়ে এসে জড়িয়ে ধরার মানেটা কি বুঝতে পারলাম না। আঁচল আমার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, দোস্ত দোস্ত, শরৎ ভাই কী করলো তোর সাথে? কি কি গল্প হলো বল না, বল। আমি আঁচলের কথার ধরন ঠিক বুঝে উঠতে পারলাম না। তাই আমি আঁচলকে প্রশ্ন করলাম। আঁচল আরেকটু ঘেঁষে বসলো। কাচুমাচুর টাইপ ফেস করে আমাকে বলে উঠল, না মানে শরৎ জিজু তোকে কী কী বলছে তা জানতে মন চাচ্ছিল আর কি, তাই বললাম। আমি একবার ওর দিকে তাকিয়ে খাটের ওপর শুয়ে পড়লাম।
বালিশের একপাশ থেকে একটা বই হাতে নিয়ে পড়তে পড়তে ওকে বলে উঠলাম, তোর কি মনে হয় ওই লোক আমাকে রোমান্টিক টাইপ কিছু বলবে বা আবেগী টাইপ কিছু? আঁচল কিছু বলল না। ও সঠিক কী উত্তর দিবে তাই ভেবে পেল না, তাই আমার দিকে উদাস হয়ে চেয়ে রইল। আমি ওর কথার উত্তর না পেয়ে বলে উঠলাম, ডিভোর্স পেপার এনেছিল আজ। আমার কথা শুনে যেন আঁচল আর হৃদা আটকে উঠল। ওদের চোখগুলো স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়ে গেল। ওরা দুজন একসাথে হালকা জোরেই বলে উঠল, কি ডিভোর্স পেপার? হৃদয় এবার আমার পাশে এসে বসলো। আমার হাত থেকে বইটা ছিনিয়ে নিয়ে বলে উঠল, এই সৃজা, তুই আদৌ কি বলছিস? তুই জানিস? আমি বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, বরটা আমার না তোর? আমি জানবো না তো কে জানবে? আঁচল চোখে ভয় নিয়ে বলে উঠল, এরপর কি হলো? এরপর কি আবার? আমি পেপারটা ছিঁড়ে ফেললাম। বিয়েটা কি মামার বাড়ির আবদার নাকি? একজন জোর করে পরিয়ে দিল আর একজন জোর করে ছাড়িয়ে নিল। ওরা দুজন এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদা বলে উঠল, হ্যাঁ রে সৃজা, শুনেছি শরৎ ভাইয়ের নাকি প্রচুর রাগ, তোকে দু একটা চর না দিয়েই চলে গেল। আমি হৃদার দিকে একবার চোখ ছোট ছোট করে তাকালাম। এরপর সামনে তাকিয়ে বলে উঠলাম, রাগ না ছাই, সব রাগ আমার উপরেই দেখান উনি। বিয়ের প্রথম রাতে শটাং করে গালে একটা চর বসিয়ে দিয়েছিলেন উনি, শুধুই। এ কথা কি আমি কোনোদিন ভুলবো নাকি? আঁচল হাঁ করে বলে উঠল, বিয়ের রাতে লোকেরা নিজের বউয়ের সাথে সুখ দুঃখের গল্প করে, আর তোর বর চরে বসিয়ে দিল। কে সিন হ্যায় মেরি মা, মজা আয়া। আমি আঁচলের মাথায় বই দিয়ে একটা বাড়ি দিয়ে বলে উঠলাম, তোর মজা আমি ছুটাচ্ছি, দাঁড়া। বলে উঠতে নিলেই খাট ছেড়ে উঠে দৌড়ে অন্য হলে চলে যায় আঁচল। আমি বিছানায় ধপ করে বসে পড়ি। খেয়াল করি ফোনটা কাঁপছে। ভাইব্রেশন মুডে থাকার কারণে এমনটা হয়েছে বোধহয়। একটা আননোন নাম্বার থেকে ফোন এলো, অডিও কলে। আমি ফোনটা রিসিভ করে কানে দিতেই যেন থমকে গেলাম। ওপাশ থেকে ক্ষীণ স্বরে চেনা সেই মানুষটি বলে উঠল, কেমন আছিস সৃজা? দীর কণ্ঠ এটা। হ্যাঁ, স্পষ্ট দীর কণ্ঠ শুনেই থমকে গিয়েছিলাম আমি। দিকে সব জায়গা থেকে ব্লক করেছিলাম আমি, তাই নাম্বারটা আননোন ছিল। আমি হালকা রাগ দেখিয়ে 2-3 মিনিট পর জোর গলায় বলে উঠলাম, ফোন দিয়েছিস কেন তুই? সবটা শেষ করেও শান্তি হয়নি তোর? দীর অসহায় কণ্ঠে দি বলল, এভাবে বলছিস কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? পালানোর আগে একবারও মনে হয়নি পরে ঠিক কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তোকে? ওপাশ থেকে একটা পুরুষ মানুষের কণ্ঠ স্পষ্ট শুনতে পেলাম আমি। সে দিন নাম ধরে বলছিল, অনু, ঘড়িটা কোথায় আমার? কণ্ঠটা বেশ চেনা মনে হলো আমার। পর মুহূর্তে চিনে ফেললাম আমি কণ্ঠটা। এটা তো মিহাদ ভাই। কিন্তু অনুদির সাথে মিহাদ ভাই কী করছে ভেবে পেলাম না আমি। অনুদি এখনও লাইনে আছে। আমি অনুদিকে প্রশ্ন করলাম, তুই মিহাদ ভাইয়ের সাথে কী করছিস দি? দি হালকা ভয় মাখা কণ্ঠে বলে উঠল, মিহাদ এখন আমার স্বামী। সেদিন মিহাদের সাথেই পালিয়েছিলাম আমি। দির কথা শুনে অনেক অবাক হলাম আমি। মিহাদ ভাইয়ের সাথে পালিয়েছে মানে? দি তো শরৎ ভাইকে ভালোবাসত, তাহলে মিহাদ ভাইয়ের সাথে পালাতে যাবে কেন? আমি বলে উঠলাম, কিন্তু তুই তো শরৎ ভাইকে। আমাকে আর না বলতে দিয়ে দি বলে উঠল, হ্যাঁ, প্রথম আমি মনে করেছিলাম আমি শরৎকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস কর সৃজা, আমি মিহাদের মাঝে যা অনুভব করি শরতের মাঝে তা কখনই অনুভব করিনি। শরতের সাথে সম্পর্কে থাকাকালীন প্রতিটা সময়ই আমার মনে হতো কিছু একটা ভুল হচ্ছে। আমার মনে হতো আমি শরৎকে ঠকাচ্ছি, কিন্তু শরৎ তো আমাকে হৃদয় থেকে ভালোবাসত, যা আমি পারিনি। সত্যি বলতে আমি কখনো ওর যোগ্যই ছিলাম না। মিহাদের সাথে আমার প্রায়ই কথা হতো। একদিন ও আমাকে প্রপোজ করে বসে, কিন্তু আমি ওকে শরতের সম্পর্কে সবটা বলি, আর আমার দ্বিধাদ্বন্দ্বের কথাও বলি ওকে। ওকে আমি মন থেকে কখন ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। হুট করেই বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। আমি ভেবেছিলাম মিহাদ ফিরলে ধীরে সুস্থে সবটা শরৎকে বুঝিয়ে বলবো, কিন্তু সবটা এত দ্রুত ঘটে গেল যে কিছুই বলতে পারলাম না আমি। বিয়ের আগের দিন রাতের ফ্লাইটে মিহাদ বাংলাদেশে আসে। বিয়ের আগের একটা মাস ও আর আমি যে কিভাবে কাটিয়েছি তা শুধু আমরা দুজন জানি আর আল্লাহ জানে। আমি জানি হয়তোবা শরৎ আমাকে কখনোই ক্ষমা করবে না, মা বাবাও না। কিন্তু যদি বিয়েটা হয়ে যেত তাহলে আরও বড় ক্ষতি হয়ে যেত আমাদের। 3টা জীবন নষ্ট হয়ে যেত। তাই এতটুকু অন্যায় করতে গা কাঁপেনি আমার। কিন্তু আমি কখনোই ভাবিনি মা বাবা তোর সাথে এমনটা করবে। আমি যে কষ্ট থেকে ফিরে আসার জন্য এত কিছু করেছি সেই কষ্টই তোর কাছে ফিরে যাবে। আমাকে ক্ষমা করিস বোন, তোর সাথে যা হয়েছে অনেক বাজে হয়েছে। আমি কখনোই তা চাইনি। আমি ভেবেছি বিয়েটা যেহেতু পারিবারিকভাবে হালকা করে হচ্ছে সেহেতু তেমন ঝামেলা হবে না। মামু আর মামুনি খুব ভালো মানুষ, তারা শরৎকে মানিয়ে নেবে। কিন্তু এমনটা হবে তা কে জানতো? কথাগুলো বলার এক পর্যায়ে কেঁদে দিয়েছিল অনুদি। আমি তখন কি বলবো বুঝে উঠতে পারছিলাম না।
কাকে দোষ দেব আমি? অন্যদিকে সে তো নিজের ভালোবাসাকে পাবার জন্য এত সব করেছে, এটা তো অন্যায় নয়। আর শরৎ ভাই, সে তো ভালোবাসে, ভালোবাসা কখনোই অন্যায় নয়। নাকি দোষ দিব আমার নিয়তিকে? যাকে এতটা ভালোবেসেছি সে অন্য কাউকে ভালোবাসে ভাবতেই কেমন অবাক লাগে আমার। দোষটা কি আমার, না আমার ভাগ্যের? ব্যস্ত শহর কোলাহলে পরিপূর্ণ। দীর্ঘ 2 বছরের মতো লকডাউন কাটিয়ে দেশ পুরো দমে আগের অবস্থায় ফিরেছে। যে যার কাজে ব্যস্ত। কলেজ ভার্সিটিগুলো 4-5 মাস হলো খুলেছে। এর মাঝে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পড়াশোনা ছাড়া বাকি সব চিন্তাভাবনাকে এক কোণায় রেখে এবার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমরা সকলে। সামনে এক্সাম, তাই ক্লাস মিস করা দেওয়া মানে গুরুতর ক্ষতি যাকে বলে আর কি। ক্লাসের উদ্দেশ্যে হাঁটছি আমরা বেশ কয়েকজন, সাথে আঁচল, রিদা, নূপুর তো আছেই। নানান কথাবার্তা চলছে আমাদের মাঝে। ক্লাসরুমে পৌঁছে যে যার যার মতো সিটে বসে পড়ল। কেউ কেউ ফোন টিপছে, অনেকে আড্ডাও দিচ্ছে। আমি, আঁচল, নূপুর, রিদা নানান কথা বলছি। আমাদের কথা বলার এক পর্যায়ে নূপুর বলে উঠল, এই তোরা শুনেছিস আমাদের নাকি নতুন স্যার নিয়োগ করা হয়েছে? এখানকারই ছাত্র ছিল শুনলাম, ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র। MBA-তে নাকি CGPA 3.80 এর মতো রেজাল্ট আসছে। সেই লেভেলের ব্রাইট স্টুডেন্ট, টপ হওয়ায় এখানেই প্রফেসর হিসেবে চান্স পেয়ে গিয়েছে। দেখতে কিন্তু হেপি। নামটা কি জানো? সে সে দূর দূর মনেই পড়ছে না। নূপুরের কথার মাঝেই আমাদের ক্লাসের টিচার এসে পড়ল। সবাই জানতো নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলস্বরূপ তাকে চিনতে তেমন একটা বেগ পেতে হলো না আমাদের। স্যারের বয়স তেমন বেশিও না, আমাদের থেকে 5-6 বছরের মতো বড় হবেন উনি। আমাদের ক্লাসের একজন পুরাতন টিচার এসে ওনার সাথে আলাপ করিয়ে চলে গেলেন। স্যার চলে যেতে উনি সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, যেহেতু তোমাদের কাছে আমি নতুন, সেহেতু পরিচয় পর্বটা শেষ করা যাক। আমি হলাম সামি, পুরো নাম সামি জুবাইর। এই ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। কয়েক বছর প্রিপারেশন নিয়ে এখন এখানকার শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছি। আমাকে তোমরা ভাইয়া বলেও ডাকতে পারো, অনেকে সামি ভাইয়াও বলতে পারো, স্যারও বলতে পারো, যার যা ইচ্ছে। এখন বাকিদের পরিচয় জানা যাক। আস্তে আস্তে সকলের সাথে পরিচিত হয়ে নিলেন তিনি। পরিচয় পর্ব শেষ হতে হতে ক্লাসের টাইম ওভার হয়ে গেল। বাকি টিচারদের ক্লাস শেষে ভার্সিটির হল থেকে বেরিয়ে এলাম আমরা। মাঠে যে যার মতো আড্ডা দিচ্ছে, বেশিরভাগ মেয়েই ছাত্রী হলের। আমরা মাঠের এক কোণায় বসে বসে কথা বলছি। কথার টপিক হলো স্যার, মানে সামি স্যার। স্যারের কথা বলার ধরন, পড়াশোনার ধরন নিয়ে কথা বলছি আমরা। যে কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, হল, অফিসে যখন নতুন কেউ নিয়োগ দেয় তার সম্পর্কে আলোচনাই হয় বেশি। লোকটা কেমন, কাজ কেমন, ভালো মন্দ, এই আর কি। হাজার কথার এক পর্যায়ে রিদা বলে উঠল, আসলেই সামি ভাইয়া দেখতে খারাপ না, আমি তো প্রথম দেখাতেই ফিদা। রিদার কথা শুনে নূপুরকে পিঞ্চ করে বলে উঠল, তাহলে কি জিজু বলা প্র্যাকটিস করব নাকি? রিদা নূপুরের কথা লজ্জা পেয়ে বলে উঠল, ধুর, কী সব যাতা বলিস। এবার আঁচল নূপুরের দিকে তাকিয়ে বলে উঠল, সত্যি তুই যা তা বলছিস নূপুর। ভাইয়া কিভাবে বর হয়? স্যার তো ওর স্বামী ভাইয়া, ভাইয়া কোনোভাবে বর হয় না। আর ওর ভাই মানে আমাদের ভাই, জিজু না। কথাটা বলেই হা হা করে হেসে উঠল আঁচল। আঁচলের সাথে সাথে আমি আর নূপুরও শব্দ করে হেসে দিলাম। আমাদের এভাবে হাসতে দেখে হৃদয়ের মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলল একদম। ও মুখ খুলে কিছু একটা বলতেই যাবে, তখন কোথা থেকে যেন একটা ছেলে এলো, সাথে 2টা মেয়ে, পরনে জিন্স আর শার্ট। মেয়েগুলো এসে আমাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের সাথে কথা আছে, ওই দিকটা এসো। হাত দিয়ে ইশারা করে বলল মেয়েগুলো। ওদের চিনি না, বিষয়টা এমন না, আমাদের ব্যাচের মেয়েই এরা সব। আমি ভ্রুকুচকে বলে উঠলাম, কি এমন কথা যেটা এখানে বলা যাবে না? বলতে হলে ওখানেই যেতে হবে? মেয়েটা আবার হালকা দেমাক দেখিয়ে বলল, আসতে বলেছি এসো, এত কথা বাড়াচ্ছ কেন? আমি এবার একটা মেয়ের কাঁধে হাত রেখে বললাম, সরি সিস, কাজটা তোমাদের, প্রয়োজনও তোমাদের। আমরা কেন যাব? কোন দুঃখে যাব? আমার এমন তেরা টাইপ কথা শুনে যেন একটু বেশি রেগে গেল মেয়েগুলো। তবে আমি বা আমরা কেউ তেমন ভয় পাইনি। এখানে এসব কমন। দুর্বল হলে এরা আরও বাজে বিহেভ করে। এদের সাথে এদের মতোই কথা বলতে হয়। পাশে থাকা ছেলেটা কোথায় যেন চলে গেল। মিনিট 2-3 পরে কয়েকজনকে সাথে করে নিয়ে এলো। ওদের মাঝ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো, পরনে জিন্স আর টি-শার্ট। দেখতে অনেকটা উশৃঙ্খল লাগলেও তার কাছে এটা স্মার্টনেস বা আধুনিকতা। চুলগুলো হালকা চকলেট কালার, দেখে বোঝা যাচ্ছে রং করা। শার্টে আবার কাটও দেয়া, মুখে হালকা পাতলা মেকআপও আছে। মেয়েটা আমাদের দিকে এগিয়ে এলো। ওকে আমাদের সকলেরই ভালো করে চেনা। মেয়েটার নাম রুনা, বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক রাজীব স্যারের মেয়ে।
স্যার মানুষটা অনেক ভালো, কিন্তু তার মেয়েটাকে আর তার মতো গড়ে তুলতে পারেননি। মা মরা মেয়ে বলে ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। আদরের দুলালি একেবারে, কিন্তু কথায় আছে না, অতি আদরে বাদর, ওর অবস্থা তেমন, অতি আদরে বাদর হয়ে গিয়েছে একেবারে। একটু একটু বিষয়কে ঝগড়া করে 100 হাত বানানোই হলো তার কাজ। রুনা আমাদের দিকে এগিয়ে এলো, হৃদার দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, কিছুক্ষণ আগে কি বলছিলি যেন তুই? স্বামীর ওপর তুই কি যেন ফিদা, রাইট? জেনে রাখ, স্বামী শুধু আমার। ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ উপড়ে ফেলতে 2 দণ্ড সময় নেব না আমি। রুনার কথা শুনে আমরা সবাই অবাকের শীর্ষে। ওর বিহে বাজে এটা আমরা জানতাম, তবে এতটা বাজে তা কল্পনা করিনি আমরা। হৃদা কিছু বলতেই যাবে তার আগে আমি বলে উঠলাম, কেন স্বামী ভাইয়া? তোর কেন? তোর কেনা গোলাম নাকি উনি? না তোর দাস? একদিনে এমন ট্রু লাভ! ওয়া, ভাবতেই অবাক লাগছে। বাংলার মাটিতে এবার আমরা নতুন এক লাইলাকে দেখতে পেলাম। কি লাক আমাদের! বাহ! আমার কথা যেন তেলে বেগুনে জ্বলে উঠল রুনা। আমার মুখের সামনে আঙুল তুলে বলে উঠল, ইউ স্টুপিড গার্ল, তুমি আমাকে চেনো? জানো আমি কে? আমি একবার ওর দিকে তাকালাম হালকা হেসে। মাঠের মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়ে হালকা জোরে হাততালি দিয়ে উঠলাম। আমার এমন কাণ্ডে মাঠের অনেকে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি সকলের দিকে একবার তাকিয়ে বলে উঠলাম, আমার সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ মানুষের জন্য, একজন মানুষকে সাহায্য করা মানে হলো পুণ্যের কাজ বা সওয়াবের কাজ। আমাদের মাঠে মানে ক্যাম্পাসে একজন অসহায় নারী হারিয়ে গিয়েছেন। তিনি জানেন না তিনি কে। তিনি জিজ্ঞেস করছেন তিনি কে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে চিনে থাকেন তাহলে দয়া করে ওনাকে ওনার পরিচয়টা জানিয়ে দেবেন। আমার কথা শোনা মাত্রই হু হু করে হেসে উঠল ক্যাম্পাসে সকলে। রুনা হয়তোবা খানিকটা লজ্জাবোধ করল এবার। আমি রুনার কাছে গিয়ে বলে উঠলাম, নে, এবার তোকে সকলে চিনে যাবে। কে তুই, কি তার পরিচয় তোকে নিজে এসে বলে যাবে। খুশি তো? রুনা দাঁতের দাঁত চেপে আমার দিকে তাকালো। আমি হালকা হেসে ওকে ইশারায় বাই বলে বাকিদের নিয়ে হলের উদ্দেশ্যে চলে গেলাম। খাটের উপর বসে বসে নোট কমপ্লিট করছি আমি। নূপুর বোধহয় রান্নাঘরে। আমাদের হলের এক একজন এক একটা কাজ ভাগ করে নিয়েছে। রান্নাবান্নার যাবতীয় দায়িত্বে রয়েছে নূপুর, ঘরদোর গোছানোর দায়িত্বে রিতা, আর কাঁচা বাজার সহ আমাদের বিভিন্ন আসবাবপত্রের কাজে রয়েছি আমি আর আঁচল। মাঝে মাঝে কেউ অসুস্থ হয়ে গেলে বা কোনো কাজে বাড়িতে গেলে বাকিরা মিলে কাজ সম্পন্ন করি আমরা। সেদিনকার ঝগড়ার পর আর রুনার সাথে দেখা হয়নি আমার। এক্সাম শেষ, দেখতে দেখতে রোজা এসে আবার শেষও হয়ে যাচ্ছে। সামনে ঈদ, তবে এখনও কেনাকাটা তেমন হয়নি। ভার্সিটি থেকে ছুটি সে কবেই দিয়েছে, তবে আমরা এখনও কেউ কারো বাড়িতে যাইনি। পরশু হৃদার যাওয়ার কথা। নূপুর তার কাকা কাকির সাথে থাকতো। রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যান। আল্লাহর অশেষ রহমতে কোনো রকমে বেঁচে গিয়েছিল, কিন্তু বাবা মা বেঁচে না থাকলে কেউ যে আপন হয় না, কথাটার জ্বলন্ত প্রমাণ নূপুর। কোনো মতে ইন্টার কমপ্লিট করতে পারলেও শেষ পর্যন্ত বাড়িটা ছাড়তে হয় ওকে। ছোটোখাটো একটা স্কুলে জব করতো ও, এখনও করে। স্যালারি 10,000-এর মতো হবে। আর কয়েকটা টিউশন করিয়ে পড়াশোনা কোনো রকমে চালিয়ে যায় মেয়েটা। আমাদের জীবনে কারো কোনো না কোনো অপূর্ণতা থাকেই। এইসব ছোটোখাটো চাওয়া আর অপূর্ণতা নিয়েই আমরা। আমার ভাবনার মাঝেই আঁচল এলো। আঁচল ওর ফোন কারোর সাথে কথা বলতে বলতে আসছে বোধহয়। ফোনটা আমার হাত ধরিয়ে দিয়ে চলে গেল। ফোনটা কানে নিতেই অপর পাশের মানুষটিকে চিনতে তেমন একটা ভুল হলো না আমার, কেননা নিজের মাকে কেউ কখনো ভুলে যেতে পারে না।